আর্মেনিয়া নেতিবাচক কর্মকাণ্ড চালালে পুরো কারাবাখ দখল করে নেব বলছে আজারবাইজান। নির্বাচনে হারলে ২০ দিনের মধ্যে যুক্তরাষ্ট্র দখল করবে চীন, দাবি ডোনাল্ড ট্রাম্পের। ইরানের অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর বুদ্ধিবৃত্তির পরিচয় দিক আমেরিকা, বলছে রাশিয়া। তুরস্ক কখনো রাশিয়ার কৌশলগত মিত্র ছিল না, সের্গেই ল্যাভরভের দাবি। যুক্তরাষ্ট্রে মেক্সিকোর সাবেক প্রতিরক্ষামন্ত্রী গ্রেফতার। আবার ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিরোধিতা করল পাকিস্তান। মাস্ক ছাড়াই জনসম্মুখে রানী দ্বিতীয় এলিজাবেথ। প্যারিসে ৬ মাসের জরুরি অবস্থা জারি। এবং তিব্বত বিষয়ক মার্কিন বিশেষ দূত নিয়োগ, চীনের কড়া প্রতিবাদ। আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আর্মেনিয়ার নেতিবাচক ক্রিয়াকলাপ চালালে তার দেশের সেনাবাহিনী পুরো নাগর্নো কারাবাখ অঞ্চল দখল করে নেবে। তবে একই সঙ্গে তিনি একথাও বলেছেন, ৩ দশকের আলোচনা শেষে এ অঞ্চলের মালিকানা নিয়ে দুই দেশের মধ্যকার বিরোধের মীমাংসা হতে চলেছে বলে তিনি ধারণা করছেন। জাতিগত আর্মেনীয় নাগরিক অধ্যুষিত নাগর্নো কারাবাখ অঞ্চল আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড হিসেবে স্বীকৃত। তবে ১৯৯০-এর দশকের গোড়ার দিক থেকে অঞ্চলটি আর্মেনিয়ার মদতপুষ্ট বিদ্রোহীদের দখলে রয়েছে। গত ২৭শে সেপ্টেম্বর থেকে অঞ্চলটির নিয়ন্ত্রণ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ শুরু হয়। ইয়েরেভান ও বাকু উভয়ই ক্ষেত্রে উস্কানি দেওয়ার জন্য পরস্পরকে দায়ী করছে। আলিয়েবাজ তুর্কি নিউজ চ্যানেল এনটিভিকে দেয়া সাক্ষাৎকারে বলেন, কারাবাখের ৫টি বড় অঞ্চলের মধ্যে আজারি সেনারা এরই মধ্যে ২টির নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, আর্মেনিয়া একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে এ অঞ্চল ত্যাগ না করলে আজারবাইজানের সৈন্যরা বাকি ৩টি অঞ্চলও দখল করে নেবে। আলিয়েভ একই সঙ্গে বলেন, আন্তর্জাতিক সংস্থাগুলো বিশেষ করে কারাবাখ সংকট নিরসনে গঠিত মিনস্ক গ্রুপ গত ২৮ বছরের এই বিরোধ নিষ্পত্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ফ্রান্স, রাশিয়া ও আমেরিকার উদ্যোগে ১৯৯০-এর দশকে মিনস্ক সংকট নিরসনের জন্য মিনস্ক গ্রুপ গঠন করা হয়েছিল। তবে এই গ্রুপের গত প্রায় ৩ দশকের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। আজারবাইজানের প্রেসিডেন্ট বলেন, এবার এই গ্রুপ জোরে সোরে চেষ্টা করলে কারাবাখ সমস্যার একটা সমাধান আসতে পারে। আসছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন, আর এই নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প হারলে ২০ দিনেরও কম সময়ের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রকে কবজা করে নেবে চীন, এমনটাই মন্তব্য করলেন স্বয়ং ট্রাম্প। বুধবার এক নির্বাচনী সম্মেলনে তিনি বলেন, বিশ্বজুড়ে চীন ভাইরাস ছড়িয়ে দিয়েছে এবং কেবল ট্রাম্প প্রশাসনই এর প্রতি উত্তর করতে পারে। বছর শেষ হওয়ার আগে মার্কিন যুক্তরাষ্ট্রকে কোভিড-১৯-এর একটি নিরাপদ ও কার্যকর ভ্যাকসিন এসে যাবে। তিনি দেশের কর্পোরেট জগৎকে আশ্বাস দিয়ে বলেন, তিনি পুনরায় নির্বাচিত হলে আরও একবার উন্নয়নের পথে হাঁটবে মার্কিন যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্ক, শিকাগো, ফ্লোরিডা, পিটসবার্গ, সোবেনবার্গ, ওয়াশিংটন ডিসির ইকোনমিক ক্লাবের উদ্দেশ্যে হোয়াইট হাউস থেকে ট্রাম্প বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রবাসীর কাছে ২টি পথ রয়েছে। একটি হলো আমার আমেরিকানপন্থী নীতি, যার মাধ্যমে ঐতিহাসিক সমৃদ্ধি আসবে, আর অন্যদিকে উগ্র বামপন্থী মতামত, যাতে বিশাল দারিদ্র্য ও মন্দার পথে যাবে দেশ, যার ক্রমভাবে নাগরিকরা হতাশাগ্রস্ত হয়ে পড়বেন। গত ১ অক্টোবর করোনার ভাইরাসে আক্রান্ত হন ডোনাল্ড ট্রাম্প। তাকে সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং বেশ কয়েকটি পরীক্ষামূলক ঔষধের সংমিশ্রণে চিকিৎসা করার পরে ট্রাম্প নিজেকে সুস্থ ঘোষণা করেন। এর ৩ দিনের মাথায় তিনি হাসপাতাল থেকে হোয়াইট হাউসে ফেরেন। ট্রাম্প করোনা মুক্ত এবং তিনি সংক্রমণ ছড়াতে অক্ষম, এই দাবিতে হোয়াইট হাউসের চিকিৎসকরা তাকে এখন নির্বাচনী সমাবেশে যোগ দেওয়ার অনুমতি দিয়েছে। যদিও এর সমালোচনা করেন অনেকেই, এমনকি তিনি আদৌ করোনা মুক্ত কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন অনেকে। এর আগে মঙ্গলবার ট্রাম্প পেনসিলভেনিয়া তার সমর্থকদের উদ্দেশ্যে বলেন, মার্কিন প্রেসিডেন্ট রাজনীতির ইতিহাসে সবচেয়ে খারাপ প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছি আমি। এটি আমার ওপর আরও চাপ সৃষ্টি করে। একই রকম ব্যক্তির কাছে হেরে যাওয়ার কথা ভাবলে আমি হতাশ হয়ে পড়ি। ট্রাম্প স্মরণ করে দিয়ে বলেছেন যে কিভাবে জো বাইডেন তার বক্তৃতার মাঝে প্রাক্তন রাষ্ট্রপতি প্রার্থী মিট রমনির নাম ভুলে গিয়েছিলেন। মার্কিন রাষ্ট্রপতি বলেন, এটি অবিশ্বাস্য, এটা খুবই বিব্রতকর। তিনি জিতলে চরম বামপন্থীরা দেশ চালাবে, সে দেশ চালাবে না, চরম বামপন্থীরা ক্ষমতা দখল করবে। ট্রাম্প আরও বলেছিলেন, আমরা জিতব এবং আরও ৪ বছর হোয়াইট হাউসে থাকব।
ইরানের ওপর থেকে জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ার দিনক্ষণ ঘনিয়ে আসার আগ মুহূর্তে রাশিয়া বলছে আগামী 18 অক্টোবরের পর থেকে আমেরিকা বুদ্ধিবৃত্তিক আচরণ করবে বলে মস্কো আশা করছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা গত বৃহস্পতিবার মস্কোয় বলেছেন, তার দেশ 6 জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতার পাশাপাশি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এই সংক্রান্ত 2231 নম্বর প্রস্তাবের পুরোপুরি বাস্তবায়ন চায়। ওই প্রস্তাবে সুস্পষ্টভাবে বলা হয়েছে 2020 সালের 18 অক্টোবর ইরানের ওপর আরোপিত জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে উঠে যাবে। মার্কিন সরকার গত কয়েক মাস ধরে ইরানের ওপর থেকে এই নিষেধাজ্ঞা যাতে না উঠে যায় সেজন্য আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। সম্প্রতি জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি বলেছেন, মার্কিন সরকার 2018 সালের মে মাসে ইরানের পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে বেরিয়ে গিয়ে নিরাপত্তা পরিষদের 2231 নম্বর প্রস্তাব লঙ্ঘন করেছে। কাজেই ইরানের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা বহাল রাখার কোনো অধিকার আমেরিকার নেই। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা নবায়ন করার কাজে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 2231 নম্বর প্রস্তাব ব্যবহার করার কোনো অধিকার ওয়াশিংটনের নেই। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, তার দেশ তুরস্ককে কখনোই কৌশলগত মিত্র মনে করেনি, বরং দেশটিকে ঘনিষ্ঠ সহযোগী বলে গণ্য করেছে। তিনি বৃহস্পতিবার মস্কো এক বক্তব্যে একথা বলেছেন। বিগত বছরগুলোর বিভিন্ন আঞ্চলিক সংকটে রাশিয়া ও তুরস্কের পরস্পর বিরোধী অবস্থানের প্রতি ইঙ্গিত করে রুশ পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, নাগার্নো কারাবাখ অঞ্চল নিয়ে তুরস্কের নীতি অবস্থানের সঙ্গে একমত নয় রাশিয়া। নাগার্নো কারাবাখের নিয়ন্ত্রণ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে রাশিয়া দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্যে মধ্যস্থতা করার চেষ্টা করছে। তবে তুরস্ক এই সংঘাতে সরাসরি আজারবাইজানকে সমর্থন দিয়েছে। গত 27 সেপ্টেম্বর থেকে নাগার্নো কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে ইরানের উত্তর সীমান্তবর্তী এই দুই দেশের মধ্যে সংঘর্ষ শুরু হয়। 14 দিন সংঘর্ষ চলার পর মস্কোয় আজারবাইজান ও আর্মেনিয়ার প্রতিনিধিদের মধ্যে এক বৈঠকে যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ, কিন্তু কয়েক ঘন্টা না যেতেই আবার সংঘর্ষ শুরু হয়। বর্তমানে দুই দেশেই যুদ্ধবিরতি পালন করার দাবি করে পরস্পরকে প্রতি এই অস্ত্রবিরতি লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করছে। ইরান আজারবাইজানের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করার আহ্বান জানিয়ে দুই দেশের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনার মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছে। মেক্সিকোর সাবেক প্রতিরক্ষামন্ত্রী সালভাদর বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে দুর্নীতির তদন্তে মার্কিন মাদক প্রশাসনের অনুরোধেই তাকে আটক করা হয়। সাবেক প্রেসিডেন্ট এনরিক পেনা নেইতোর অধীন 2012 থেকে 18 সাল পর্যন্ত সালভাদর মেক্সিকোর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরিবারকে নিয়ে তিনি ভ্রমণে গেলে লস অ্যাঞ্জেলসে বিমানবন্দরে তিনি গ্রেফতার হন। মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী মার্সেলো এলরাদ এক টুইট পোস্টে বলেন, আগামী কয়েক ঘন্টার মধ্যে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আমাকে জানানো হবে। মেক্সিকোর অনুসন্ধানী সাময়িকী প্রেসোসও জানিয়েছে, গডফাদার অপারেশন নামে দীর্ঘমেয়াদী একটি তদন্তের ফলে তিনি গ্রেফতার হন। তার বিরুদ্ধে মাদক পাচার সংশ্লিষ্ট দুর্নীতির অভিযোগ রয়েছে। এতে আরও বলা হয়, মাদক সম্রাট জোয়াকুইন এল চাপো গুজমানের বিরুদ্ধে যখন মার্কিন কর্তৃপক্ষ সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করছে, তখন আরও কিছু সামরিক কর্মকর্তা তা তদন্তের আওতায় চলে এসেছে। পাকিস্তান সরকার আবারও ইরানের ওপর আমেরিকার একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা করেছে। পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাহিদ হাফিজ চৌধুরী বৃহস্পতিবার রাজধানী ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে বলেন, ইরানের বিরুদ্ধে আমেরিকার নিষেধাজ্ঞার পাশাপাশি তেহরানের বিরুদ্ধে স্ন্যাপব্যাক মেকানিজম চালুর মার্কিন প্রচেষ্টার বিরোধী পাকিস্তান সরকার। তিনি বিষয়টি নিয়ে ইরানের সঙ্গে গঠনমূলক আচরণ করার জন্য পরমাণু সমঝোতা স্বাক্ষরকারী দেশগুলোর প্রতি আহ্বান জানান। ইরানের আন্তর্জাতিক পরমাণু সমঝোতার প্রতি ইসলামাবাদের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করে জাহিদ হাফিজ চৌধুরী বলেন, নিষেধাজ্ঞা ও বল প্রয়োগে কোনো ফল পাওয়া যায় না, এর পরিবর্তে বরং ইরানের সঙ্গে গঠনমূলক আচরণ করতে হবে। 2015 সালে আমেরিকা সহ 6 জাতিগোষ্ঠী ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা সই করলেও 2018 সালের মে মাসে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে তার দেশকে এই সমঝোতা থেকে বের করে নেন। এরপর ওয়াশিংটন তেহরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের প্রক্রিয়া শুরু করে, যা এখন পর্যন্ত চলছে। এর মধ্যে সম্প্রতি ইরানের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্ন্যাপব্যাক মেকানিজম চালু করার চেষ্টা করে।
করে ওয়াশিংটন। ওই মেকানিজম চালু করা সম্ভব হলে ইরানের ওপর জাতিসংঘের সব নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে পুনর্বহাল হবে। কিন্তু আমেরিকার এই আইন লঙ্ঘনকারী পদক্ষেপের বিরোধিতা করেছে পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী বাকি 5 দেশ সহ বিশ্বের বিভিন্ন সব দেশ। করোনা ভাইরাসের কারণে মার্চে ব্রিটেনে লকডাউন শুরুর পর থেকে জনসম্মুখে দেখা যায়নি রানী দ্বিতীয় এলিজাবেথকে। প্রায় 6 মাস পর অবশেষে তাকে দেখা গেল জনসম্মুখে, তবে মাস্ক ছাড়া। 94 বছর বয়সী রানী প্রিন্স উইলিয়ামের সাথে পোর্টন ডাউনের ডিফেন্স সায়েন্স অ্যান্ড টেকনোলজি ল্যাবরেটরি পরিদর্শনে গিয়েছিলেন। সেখানে তার ও উইলিয়ামের কিছু ছবি সামনে এনেছে CNN। ছবিগুলোতে দুজনের কারো মুখে মাস্ক দেখা যায়নি, যদিও সামাজিক দূরত্ব বজায় রাখার যে নিয়ম আছে তা তারা বজায় রেখেছিলেন। ইনডোর প্রোগ্রামগুলোতে যেখানে সামাজিক দূরত্ব বজায় রাখা কষ্টসাধ্য, যেখানে নিয়মিত দেখা হয় না এমন মানুষদের সাথে দেখা হওয়ার সম্ভাবনা থাকে, এ ধরনের অনুষ্ঠানে যাওয়ার জন্য মাস্ক পরার পরামর্শ দিয়েছে যুক্তরাজ্য সরকার। বাকিংহাম প্যালেসে বলছে রানী তার নিজস্ব চিকিৎসক এবং বিজ্ঞানীদের পরামর্শে মাস্ক না পরার সিদ্ধান্ত নিয়েছে। মিলিটারি রিসার্চ প্রতিষ্ঠানটি যুক্তরাজ্যের কোভিড-19 মহামারী মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। লকডাউনের সময়টা রানী তার স্বামী প্রিন্স ফিলিপের সাথে উইন্ডসরের রাজপ্রাসাদে কাটিয়েছেন। করোনা ভাইরাসে বিশ্বের মৃতের সংখ্যা প্রায় 11 লাখ। সংক্রমণের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পর্যটনের জন্য বিখ্যাত ইউরোপের নানা শহর। হারিয়ে গেছে সেই চেনা ছবিগুলো। জনশূন্য হয়ে পড়ে আছে প্যারিসে আইফেল টাওয়ারের আশপাশ, মানুষহীন রাস্তার ধারে ক্যাফে রেস্তোরাঁগুলো। করোনাকালীন সময়ে কিছুদিন আগে স্বল্প পরিসরে আগের চেহারায় ফিরেছিল প্রেমের শহর প্যারিস। শুরু হয়েছিল মানুষের পদচারণা, সীমিতভাবে ঘর থেকে বের হয়েছিল অনেকেই। তবে করোনার প্রাদুর্ভাব ফের বৃদ্ধি পাওয়ায় আবারও জরুরি অবস্থার মধ্যে যেতে হচ্ছে প্যারিসবাসীকে। চলতি সপ্তাহের শনিবার থেকে প্যারিস, লিও, মার্সেই, তুলু সহ ফ্রান্সের মোট 9টি শহরে জরুরি অবস্থা জারি হতে চলেছে। শুক্রবার প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সরকারি টিভি চ্যানেলে দেশবাসীর উদ্দেশ্যে বলেছে, আমাদের কিছু একটা করতে হবে, যেভাবে সংক্রমণ ঘটছে সেটা আটকাতে হবে। তিনি জানান, দিনের বেলা আংশিক খোলা থাকবে শহর, রাত 9টা থেকে ভোর 6টা পর্যন্ত শাটডাউন চলবে। আগামী 6 মাস এই নিয়ম বহাল থাকবে বলে জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে। এদিকে কড়াকড়ি বেড়েছে ইউরোপের আরেক দেশ জার্মানিতে। দেশটির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল বলেন, একটা বিষয় আমার কাছে স্পষ্ট, আমরা যা করব সেটা ঠিক করে দেবে কিভাবে এই পরিস্থিতি কাটিয়ে উঠবো আমরা। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা স্পেনের। 9 লাখের ওপরে সংক্রমিত, মৃত্যু হয়েছে 33,000-এরও বেশি। তিব্বতে মানবাধিকার ইস্যু দেখভাল করতে মার্কিন দূত নিয়োগ দেওয়ায় তীব্র সমালোচনা করেছে চীন। বলছে এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র আঞ্চলিক স্থিতিশীলতা ধ্বংস করে দিতে চায়। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজান নিয়মিত ব্রিফিংয়ে বলেন, চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ ও তিব্বতের উন্নয়ন স্থিতিশীলতা ধ্বংস করতে যুক্তরাষ্ট্রের তিব্বত ইস্যুকে ব্যবহার বন্ধ করতে হবে। বুধবার শীর্ষ মানবাধিকার কর্মকর্তা রবার্ট ডেক্সট্রোকে তিব্বত বিষয়ক বিশেষ দূত হিসেবে নিয়োগ দেয় যুক্তরাষ্ট্র। তিনি এখন ওই অঞ্চলটি চীনের মানবাধিকার বিষয়ে আসয়ে নজর রাখবেন। জিনজিয়াং ও তিব্বতে বেইজিংয়ের মানবাধিকার লঙ্ঘনে বারবার সমালোচনা করে আসছে যুক্তরাষ্ট্র, যাতে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ক্রমে অবনতির দিকে যাচ্ছে। অঞ্চল দুটিতে নৃতাত্ত্বিক গোষ্ঠীগুলোর বিরুদ্ধে চীনের নির্মম নিপীড়নের অভিযোগ রয়েছে। ঝাও বলেন, তিব্বতের সংখ্যালঘুরা পুরোপুরি ধর্মীয় স্বাধীনতা ভোগ করছে, কিন্তু যুক্তরাষ্ট্র সেখানে রাজনৈতিক স্বার্থ হাসিল করতে যাচ্ছে। ভারত, নেপাল, ভুটানের সঙ্গে সীমান্ত থাকা বিচ্ছিন্ন তিব্বত অঞ্চলটি চীনের সবচেয়ে দারিদ্র এলাকা, কিন্তু নিরাপত্তার কথা বলে সেখানে সাংবাদিক সহ বিদেশিদের প্রবেশের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ রয়েছে।